A man charged a security checkpoint armed with multiple weapons. একজন ব্যক্তি একাধিক অস্ত্র নিয়ে নিরাপত্তা চেকপয়েন্টে হামলার চেষ্টা করেছে। ডোনাল্ড ট্রাম্প দারুণ বেকায়দায় আছে ঠিক এই মুহূর্তে। 1 মের সময়সীমা নির্ধারণ করা আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এবার ইরানের মরণ কামড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পতন হতে যাচ্ছে। ইতিমধ্যেই জাতিসংঘ থেকে ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করে নতুন নোটিশ প্রেরণ করা হয়েছে, যার পর থেকেই কিন্তু হোয়াইট হাউস ওয়াশিংটন যেখানেই ডোনাল্ড ট্রাম্প বৈঠকে যাচ্ছেন সেখানেই কিন্তু তিনি লাঞ্ছিত, অপমানিত ও জীবন হারানোর শঙ্কায় নিজেকে নিয়ন্ত্রণ করছেন। ঠিক এমন মুহূর্তে হঠাৎ করে ট্রাম্পকেই কেন টার্গেট করলো ইরান? খামেনির মৃত্যুর প্রতিশোধের আগুন কি এবার তাহলে নতুন করে এই ট্রাম্পের জীবনের মাধ্যমে দিতে হচ্ছে? ট্রাম্প কি আসলে এবার নিজেকে বাঁচাতে পারবে চীন, রাশিয়া ও ইরানের হাত থেকে? কত ভয়াবহ পরিকল্পনা নিয়ে এগিয়ে আসছে আমেরিকাকে আঘাত করতে এই তিনটি দেশ? আসুন বিস্তারিত জানবো আমরা রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। A man charged a security checkpoint armed with multiple weapons. একজন ব্যক্তি একাধিক অস্ত্র নিয়ে নিরাপত্তা চেকপয়েন্টে হামলার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের সিক্রেট সার্ভিসের সাহসী সদস্যরা খুব দ্রুত পদক্ষেপ নেয় এবং তাকে নিয়ন্ত্রণে এনে ফেলে। ওই ব্যক্তিকে আটক করা হয়েছে, এখন তার বাসায় তল্লাশি চলছে। শোনা যাচ্ছে সে ক্যালিফোর্নিয়ায় থাকে। আমার মতে সে একজন মানসিকভাবে অসুস্থ মানুষ, একেবারেই অসুস্থ। He was shot from very close. একজন অফিসার গুলিবিদ্ধ হয়েছিল, তবে ভাগ্য ভালো তার গায়ে বুলেট প্রুফ ভেস্ট ছিল। খুব কাছে থেকে শক্তিশালী অস্ত্র দিয়ে গুলি করা হয়েছিল, কিন্তু ভেস্ট তাকে বাঁচিয়েছে। আমি তার সঙ্গে কথা বলেছি, সে এখন ভালো আছে, সুস্থ অবস্থায় আছে। যখন তাকে আটক করা হয় তখন তাকে দেখতে বেশ হিংস্র লাগছিল। আমার মতে সে একজন অসুস্থ মানুষ, এমন কাজ স্বাভাবিক কেউ করতে পারে না। ধারণা করা হচ্ছে সে একাই কাজ করেছে, একজন লোন উলফ। খুব শিগগিরই তার সম্পর্কে সব তথ্য জানা যাবে। Long before this time, you're going to know a lot of things about him. আজকের ঘটনার পর আমি পুরো পরিস্থিতি পর্যালোচনা করেছি। আমি বলবো এই ভবনটা খুব বেশি নিরাপদ না, তাই আমরা হোয়াইট হাউসকে আরো আধুনিক ও নিরাপদ করতে চাই। সিক্রেট সার্ভিস এবং সামরিক বাহিনী অনেকদিন ধরেই এটা চাচ্ছে, আর এখন এর প্রয়োজন আরো বেশি হয়ে পড়েছে। And I didn't want to say this. আজকের ঘটনার পর আমি সব আমেরিকানকে বলবো, আমাদের ভিন্নমত শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে। রিপাবলিকান, ডেমোক্র্যাট, কনজারভেটিভ, লিবারেল, যেই হোক না কেন আমরা সবাই একসাথে থাকতে পারি। আজকের অনুষ্ঠানে আমি মানুষদের মধ্যে ঐক্য আর ভালোবাসা দেখেছি, যা সত্যি আমাকে মুগ্ধ করেছে। They've wanted the ballroom for. এ ধরনের ঘটনা সবসময়ই ধাক্কা দেয়। আমরা তখন পাশাপাশি বসেছিলাম, আমার ডান পাশে ফার্স্ট লেডি ছিলেন। হঠাৎ একটা শব্দ শুনলাম। প্রথমে মনে হয়েছিল হয়তো কোনো ট্রে পড়ে গেছে, কিন্তু সেটা ছিল গুলির শব্দ। ঘটনাটা বেশ দূরে ঘটেছিল। সে নিরাপত্তা ভাঙার আগেই তাকে ধরে ফেলা হয়। আমি দেখছিলাম কি হচ্ছে, যদিও হয়তো আরো দ্রুত সরে যাওয়া উচিত ছিল। মেলানি। ডোনাল্ড ট্রাম্প দারুণ বেকায়দায় আছে ঠিক এই মুহূর্তে। 1 মের সময়সীমা নির্ধারণ করা আছে, অর্থাৎ বলা হচ্ছে যে ওয়ার পাওয়ার্স রেজুলেশন অনুযায়ী 1 মের মধ্যে ট্রাম্পকে কংগ্রেসের কাছ থেকে সামরিক অভিযানের অনুমতি নিতে হবে। 1 মের মধ্যে, হাতে আছে কয়েকদিন। এই সময় যদি তিনি অনুমোদন না নেয়, তাহলে কোনো সংঘাতপূর্ণ এলাকায় আইন অনুযায়ী 60 দিনের বেশি সৈন্য মোতায়েন রাখা যাবে না, তাকে তুলে নিয়ে আসতে হবে। তাহলে 1 মের মধ্যে তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। যদিও এটা অনেক অজুহাতে অতীতে মার্কিন প্রেসিডেন্টরা এটি নয় করেছে, কিন্তু এখন রিপাবলিকানরাও মনে করছেন যে এটা বড়জোর আরো 30 দিন, অর্থাৎ 90 দিন, এর বেশি সময় তিনি সংঘাতপূর্ণ এলাকায় মার্কিন সৈন্য নিয়োগ করতে পারবেন না। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে মেরিন সেনা সহ 10,000 সৈন্য মোতায়েন করা হয়েছে ইরান আক্রমণের জন্য। যেহেতু এখন যুদ্ধবিরতি চলছে, অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি, এবং কবে সেই আলোচনার জন্য, কিন্তু কবে আলোচনা হবে তারও কোনো ঠিক নেই, কারণ গুরুত্বপূর্ণ ইস্যুতে সমঝোতা হচ্ছে না। আবার যদি শেষ পর্যন্ত ইরান বলছে
যে জাতিসংঘের সমুদ্র আইন মানতে বাধ্য নয় তেহরান, অর্থাৎ হরমুজ প্রণালীর উপর ইরানের একেবারে সার্বভৌমত্ব আছে। তারা ফি কার্যকর করবে, তারা নিয়ন্ত্রণ করবে, এই ক্ষেত্রে জাতিসংঘের সমুদ্র আইন তাদের ক্ষেত্রে প্রযোজ্য না। এই অবস্থায় ট্রাম্প বেকায়দায় পড়েছে, কারণ পরমাণু আলোচনাটার ফয়সালা হচ্ছে না। ইরানের কাছ থেকে পরমাণু আলোচনার শুরুই করা যাচ্ছে না, তার আগে কয়েকটি শর্ত বলা হচ্ছে যে পূরণ করতে হবে, যে আলোচনার পরিবেশ তৈরি করতে হবে, হুমকি ধামকি দেয়া বন্ধ করতে হবে, নৌ অবরোধ যেটি করে রেখেছে আমেরিকা ইরানের বন্দরকে ঘিরে সেটি প্রত্যাহার করতে হবে, যুদ্ধ বন্ধ করতে হবে, নিশ্চয়তা দিতে হবে, তারপরে হচ্ছে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা। তো এখন সেই কারণে আলোচনা ঝুলে গেছে। ইতিমধ্যে আব্বাস আরাকচি, ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী, তিনি পাকিস্তান থেকে ওমান গেছেন, ওমান থেকে রাশিয়া গেছেন, আবার তিনি পাকিস্তানে এসেছেন, কিন্তু আমেরিকার প্রতিনিধি দল আসছে না, কারণ ইরানের যে প্রস্তাব, ইরানের এই প্রস্তাব ট্রাম্পের পক্ষে মানা সম্ভব না। আবার তাহলে কি, তাহলে সৈন্য প্রত্যাহার করতে হবে, কিন্তু সৈন্য প্রত্যাহার করলে তো আর যুদ্ধ করা সম্ভব না, কারণ ইতিমধ্যে প্রায় অধিকাংশ ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সেনারা তার ঘাঁটিতে অবস্থান করছে না, 22টার মধ্যে 15টা ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো এই অবস্থায় যুদ্ধ চালায় যাওয়া খুব কঠিন অবস্থা। আর দিনের পর দিন এই নৌ অবরোধ বজায় রাখা, সেটাও খুব ব্যয়বহুল ব্যাপার। সব মিলায় না যুদ্ধ শুরু করতে পারছে, না সেখান থেকে প্রত্যাহার করতে পারছে, কোনো একটা সমীকরণে পৌঁছাতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। ফলে এই মুহূর্তে আসলে দারুণ বেকায়দার মধ্যে আছে ডোনাল্ড ট্রাম্প। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। মধ্যপ্রাচ্যের ক্রাইসিসটা যেন আরো গুরুতরভাবে বেড়ে যাচ্ছে। শান্তি, আলোচনা, সমঝোতা কোনো কিছুই যেন ইরান আমেরিকার যুদ্ধবিরতির মাঝে কাজ করছে না। তাহলে এর ভয়াবহ পরিণতি কাকে ভোগ করতে হবে, ইরানকে নাকি আমেরিকাকে? আসুন আমরা আরো বিস্তারিত ব্যাখ্যা জানবো রিপোর্টে। ভূ রাজনীতির দুটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমেই আমরা দেখব আজ বাহরাইনের খবর। বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা, তিনি তার দেশের 69 জন নাগরিকের নাগরিকত্ব কেড়ে নিলেন। যখন ভারতবর্ষে এসআইআর নিয়ে নাগরিকত্ব হারানোর একটা বিরাট আতঙ্ক তৈরি হয়েছে, সেই সময়ে আরব দেশের বাদশাহ তার দেশের 69 জন নাগরিকের নাগরিকত্ব কেড়ে নিলেন ইরানকে সমর্থন করার কারণে, ইরানের প্রতি সমবেদনা দেখানোর কারণে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর আমরা দেখব, আজ ভারতবর্ষের ব্রিক্সের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে 21 থেকে 24 এপ্রিল দিল্লিতে। সেই সভায় 10টি সদস্য রাষ্ট্র অংশগ্রহণ করেছিল, কিন্তু এই সভা কোনো জয়েন্ট স্টেটমেন্ট ছাড়াই নিষ্ফলভাবে শেষ হয়েছে। আর এর একমাত্র কারণ ভারতবর্ষের সঙ্গে ইসরায়েল রাষ্ট্রের যে সখ্যতা, কারণ ভারতবর্ষ ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে কোন রকম স্টেটমেন্ট দিতে রাজি হয়নি। ফলে এই সভা একরকম ব্যর্থ হয়েছে, ব্যর্থ হতে চলেছে ব্রিক্স। চলুন এবার আমরা সবিস্তারে এই দুটি খবর দেখে নিই। আর প্রথমেই আমি স্বাগত জানাচ্ছি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। গতকাল আমরা দেখিয়েছিলাম ইসরায়েলের সঙ্গে আরব আমিরাত একাকার হয়ে গেছে। আরব আমিরাত কোনো মুসলিম রাষ্ট্র নয়, আরব আমিরাত এখন জায়নবাদী রাষ্ট্র হয়ে উঠেছে। আর একইভাবে বাহরাইন আরব আমিরাতের পাশের অতি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র, যেখানে লোক সংখ্যা মাত্র 16 লক্ষ, আয়তনে একদিকে সাকুল্যের সর্বোচ্চ 50 কিলোমিটার, দৈর্ঘ্যে প্রস্থে মাত্র 14 থেকে 18 কিলোমিটার। এই ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা, যিনি ইতিমধ্যেই কুখ্যাত হয়ে আছেন তার দেশে সীমাহীন দমন নিপীড়নের জন্য। বাহরাইন দেশের মানুষের রাজনৈতিক এবং সামাজিক কোন রকম স্বাধীনতা নেই। আর গতকাল এই বাদশাহ নিপীড়নের সমস্ত রেকর্ড ভেঙে বাহরাইনের 69 জন নাগরিকের নাগরিকত্ব কেড়ে নিলেন। তাদের কি অপরাধ? অপরাধ এই, ইরান যখন প্রত্যাঘাত করে মার্কিন ফিফথ ফ্লিটে, যা বাহরাইনের সমুদ্র তীরে অবস্থিত, যে ফিফথ ফ্লিটে আমেরিকার 8 থেকে 9,000 মার্কিন নৌসেনা থাকেন, সেই ফিফথ ফ্লিটে ইরান যুদ্ধের প্রথম দিকে মারাত্মক প্রত্যাঘাত করেছিল জুফায়ের শহরের কাছে এই ফিফথ ফ্লিটে। আর ইরানি এই প্রত্যাঘাতকে সমর্থন জানিয়েছিলেন বাহরাইনের 69 জনের মানুষ। তারা
এক্স হ্যান্ডেলে টুইট করেছিলেন, বর্তমানে এই স্বৈরাচারী বাদশাহ বাছাই করে সেই 69 জন নাগরিককে তাদের নাগরিক অধিকার কেড়ে নিয়েছেন, তাই না, তাদের সমস্ত সম্পত্তিকে বাতিল করে পরিবার সহ সকলকে দেশ ছাড়া করবার ব্যবস্থা নিয়েছেন। এই মুহূর্তে এই 69 জন মানুষ তাদের পরিবারের সদস্য সহ তারা রাষ্ট্রহীন হয়ে পড়েছেন, তাদের ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তা তৈরি হয়েছে। এই মুহূর্তে বাহরাইনের হিউম্যান রাইটস অর্গানাইজেশন Bahrain Institute for Rights and Democracy criticized the measure. তারা বাহরাইনের বাদশার এই নিপীড়নমূলক অবস্থাকে প্রতিবাদ জানিয়েছে, ধিক্কার জানিয়েছে, পাশাপাশি described it as the beginning of দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।